আজ আমরা দেখতে চলেছি ২০২৩ সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো প্যারাডাইস। এটি মূলত একটি সায়েন্স ফিকশন সার্ভাইভাল মুভি, যেখানে এমন এক ভবিষ্যৎ পৃথিবীকে দেখানো হয়েছে যেই পৃথিবীতে মানুষ টাকা দিয়ে বয়স বেচাকেনা করে। আর বয়সের মূল্য সেখানে এতটাই বেশি ছিল যে একজন মানুষ তার বয়স বিক্রি করে রাতারাতি হতে পারে কোটিপতি। তবে সেই পৃথিবীতে শুধুমাত্র ধনী ব্যক্তিরাই বয়স কিনতে পারে, আর গরিবদেরকে বাধ্য হয়ে টাকার জন্য তাদের বয়স বিক্রি করতে হয়, যার ফলে এক পর্যায়ে পুরো পৃথিবী ধনী এবং গরিবদের মধ্যে বিভক্ত হয়ে যায়। এরপর গরিব মানুষেরা তাদের অধিকার আদায়ের জন্য ধনী মানুষদের বিরুদ্ধে লড়তে থাকে। তবে শেষ পর্যন্ত তারা কি এই লড়াইয়ে জিততে পেরেছিল, সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক বয়স কেনা বেচার অদ্ভুত এক পৃথিবীর গল্প থেকে। তো গল্পটি শুরু হয় জার্মানের অনেক বড় একটি শহরে, যেখানে আমরা এওন নামক একটি কোম্পানিকে দেখতে পাই। এওন ছিল অনেক বিখ্যাত এবং বড় একটি কোম্পানি, আর এই কোম্পানিটির বিখ্যাত হওয়ার প্রধান কারণ হচ্ছে এটাই হলো পৃথিবীর সর্বপ্রথম এবং একমাত্র কোম্পানি যেটা কিনা টাইম ডোনেশনের মতো জটিল বিষয়কে বাস্তবে রূপ দিয়েছে। অর্থাৎ এই কোম্পানির মাধ্যমে মানুষ টাকার বিনিময়ে তার বয়সকে ডোনেট করতে পারবে। অর্থাৎ কেউ যদি ইয়াং হতে চায় তাহলে সে এই কোম্পানিতে এসে বয়স কিনতে পারবে, আবার কেউ চাইলে অনেক চড়া মূল্যে তার বয়স এখানে বিক্রিও করতে পারবে। তবে এই কাজটি করার জন্য যেই দুজনের মধ্যে বয়স কেনা বেচা হবে তাদের ডিএনএ অবশ্যই ম্যাচ হতে হবে, আর ডিএনএ একবার ম্যাচ হয়ে গেলেই তারা খুব সহজেই তাদের বয়স কেনা বেচা করতে পারবে। তাই ধনী মানুষেরা তখন গরিব মানুষদের কাছ থেকে বয়স কিনত। এতে করে ধনীরা অনেক ইয়াং হয়ে যেত, আর দরিদ্র শ্রেণীর মানুষেরা তাদের বয়স বিক্রি করার ফলে অল্প বয়সেই তারা বৃদ্ধ হয়ে যেত। তবে যেই মানুষ তার যত বেশি বয়স বিক্রি করবে তাকে ঠিক তত বেশি টাকা দেয়া হবে। তাই গরিব মানুষেরা যখনই কোনো অভাবে পড়ে যেত তখনই তারা এই কোম্পানিতে এসে তাদের বয়স বিক্রি করে দিত। এতে তারা আস্তে আস্তে বৃদ্ধ হতে থাকলেও সেই টাকাগুলো দিয়ে তারা কিছু সময়ের জন্য খুব সুন্দরভাবে তাদের জীবনযাপন করত। তো এরপর আমরা ম্যাক্স নামক একটি ছেলেকে দেখতে পাই, যে কিনা এওন কোম্পানিতেই কাজ করে। আর আজকে সে তাদের কোম্পানির একজন ক্লায়েন্টের সঙ্গে দেখা করতে এসেছে, যে কিনা তার বয়স বিক্রি করতে চায়। তবে তারা ছিল জার্মানির শরণার্থী, আর তারা এখানকার একটি ক্যাম্পের মধ্যে থাকে, যার ফলে তারা অনেক গরিব ছিল। আর তারা এখন তাদের নিজেদের দেশে ফিরে যেতে চায়। তবে এটার জন্য তাদের অনেক টাকার প্রয়োজন। তাই তারা ম্যাক্সের সঙ্গে বয়স বিক্রির ব্যাপারে কথা বলতে এসেছে, যাতে করে তারা সেই টাকা দিয়ে তাদের দেশে ফিরে যেতে পারে। আর তাদের দেশে ফিরে গিয়েও তার একটি বিজনেস করারও প্ল্যান রয়েছে। তো যেই ছেলেটি ম্যাক্সের কাছে বয়স বিক্রি করতে এসেছে তার নাম হলো লিওন। লিওনের সমস্ত কথা শুনে ম্যাক্স এখানে লিওনকে বলে, তোমার সমস্যা শুনে মনে হচ্ছে তোমার অনেক টাকার প্রয়োজন, কিন্তু চিন্তা করো না, আমার কাছে তোমার জন্য একটি ভালো ডিল আছে। তুমি যদি তোমার কাছ থেকে 15 বছর আমাকে দিয়ে দাও, তাহলে যেই ব্যক্তি তোমার এই বয়সটিকে কিনে নেবে সে তোমাকে প্রায় 50 কোটি টাকা দেবে, কারণ সে হলো বিশাল বড় এক ধনী ব্যক্তি। আর এই টাকাগুলো পেলে কিন্তু তুমি সারা জীবন বসে খেতে পারবে, তোমার আর কোনো চিন্তাই থাকবে না। কিন্তু লিওন তখন ম্যাক্সকে বলে, 15 বছর তো অনেক বেশি হয়ে যায়। আমি তো ভেবেছিলাম যে আমি 3 অথবা 5 বছর বিক্রি করতে পারি, কারণ আমার লাইফ থেকে 15 বছর চলে গেলে আর থাকবেই বা কি, আমার টিনেজ বয়স তো একবারেই চলে যাবে। ম্যাক্স তখন তাকে বলে, তুমি আসলেই অনেক বোকা, এমন সুযোগকে কেউ মিস করে? অনেকে তো নিজেদের বয়স বিক্রি করতে এসে তাদের ডিএনএর সঙ্গে ম্যাচিং কাউকে খুঁজে পায় না, তখন তাদেরকে সেভাবেই চলে যেতে হয়। আবার অনেকে তো মাত্র 2-1 বছর কিনে নেয়, কারণ যাদের সঙ্গে ডিএনএ ম্যাচ করে তারা অতটা ধনীও হয় না। কিন্তু তুমি যাকে পেয়েছো এটা তো তোমার ভাগ্য যে সে তোমার কাছ থেকে এতগুলো বয়স কিনতে চাচ্ছে, আর 15 বছরের কম কিন্তু সে কিনবে না। একবার ভেবে দেখো লিওন, 50 কোটি টাকা, ভাবতে পারছো 50 কোটি টাকা দিয়ে কি কি করতে পারবে? তোমার নিজের দেশে ফিরে যেতে পারবে, সেখানে অনেক বড় একটি বিজনেস করতে পারবে, আর টাকা থাকলে সুন্দরী একজন জীবনসঙ্গীও পাবে, সেই সাথে তোমার মা বাবাকেও ভালো রাখতে পারবে, আর তোমার লাইফ হয়ে যাবে বিন্দাস। এখন তোমার ইচ্ছে। ম্যাক্সের এসব কথা শুনে লিওন তখন সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যায়। ম্যাক্স আসলে মানুষকে তার কথার জালে ফাঁসাতে অনেক এক্সপার্ট, কারণ এটাই তার কাজ, যে ক্লায়েন্টদেরকে বুঝিয়ে সুঝিয়ে তাদের কাছ থেকে বয়স কেনা। এবার লিওনকে সাইন করিয়ে সে তার কোম্পানির একটি ইভেন্টে চলে আসে, আর আমরা ইভেন্টের বাহিরের পরিস্থিতি দেখতে পাই, যেখানে অনেক মানুষ দাঁড়িয়ে আন্দোলন করছিল। আসলে এরা হলো সেই সমস্ত মানুষ যারা বয়সের কেনা বেচার বিরুদ্ধে ছিল, কারণ তাদের ভাষ্যমতে এটা একটা অন্যায় কাজ। টাকার বিনিময়ে মানুষের বয়স কিনে নেওয়া কখনোই ঠিক নয়। এতে করে গরিব মানুষেরা টাকার জন্য তাদের জীবনটাকেই বিক্রি করে দিচ্ছে, আর ধনীরা তাদের জীবনকে উপভোগ করার মতো আরো সময় পাচ্ছে। এটা পৃথিবীর নিয়মের বাইরে। তাই এই সকল মানুষেরা এখানে এওন কোম্পানির বিরুদ্ধে আন্দোলন করছিল।
অন্যদিকে কোম্পানির সেই ইভেন্টে ম্যাক্সকে সবচাইতে বেস্ট এমপ্লয়ির অ্যাওয়ার্ড দেয়া হয়, কারণ ম্যাক্স মাত্র 3 মাসের মধ্যে প্রায় 276 বছর বয়সের কেনা বেচা করেছে, যেটা আজ পর্যন্ত কেউ করতে পারেনি। এরপর স্টেজের মধ্যে তাদের কোম্পানির সিইও সোফি আসে, আর সে এখানে সকলের উদ্দেশ্যে একটি বক্তব্য রাখে। সোফি এখানে সকলকে বলে, আমরা চাইলেই কিন্তু কোনো মানুষের মৃত্যু আটকাতে পারবো না, কারণ মৃত্যু একটি অনিবার্য বিষয়। তবে আমরা চাইলে টাকার মাধ্যমে মানুষের বয়স বাড়াতে পারি, আর এই টেকনোলজি আমরা অনেক রিসার্চের মাধ্যমে তৈরি করেছি। আচ্ছা, আপনারা একবার চিন্তা করে দেখুন তো, আমাদের পৃথিবীতে যে সমস্ত মানুষেরা ভালো কাজ করে গিয়েছে আর যাদের অল্প বয়সে মৃত্যু হয়েছে, তারা যদি তাদের জীবনে আরও একটু সময় পেত, তাহলে আমাদের জন্য আরও কত কি করে যেতে পারত ভাবা যায়। এই যেমন ধরুন অ্যালবার্ট আইনস্টাইন, মাইকেল জ্যাকসন, নেলসন ম্যান্ডেলা, তারা অনেক অল্প বয়সেই মারা গিয়েছে। কিন্তু যদি এমন হতো যে তারা আরও অনেক বছর বেঁচে থাকতে পারত, তাহলে আমাদের দেশ এবং জাতির জন্য কতটা উন্নতি হতো ভাবতে পারছেন। কিন্তু তারা সেই সুযোগটি পায়নি। তাই যদিও আমরা মৃত্যুকে আটকাতে পারবো না, কিন্তু আমরা সেই সমস্ত মানুষদেরকে বাঁচাতে পারবো যারা আমাদের দেশ এবং জাতির সম্পদ, যাদের দ্বারা মানব জাতির উন্নয়ন হবে। আর এই লক্ষ্য নিয়েই আমরা আমাদের সায়েন্টিস্টদের উপর অ্যান্টি এজিং প্রসেস চালু রেখেছি। আমরা প্রায় 15 জনকে একটি সেলের মধ্যে রেখেছি, অর্থাৎ তাদের শরীরে অন্য কারো বয়স ইনজেক্ট করা হয়েছে। আর সমস্ত প্রসেসিং কমপ্লিট হতে প্রায় 2 থেকে 3 দিনের মতো সময় লাগবে। এতে তাদের বয়স অনেক বৃদ্ধি পেয়ে যাবে, যাতে করে আমাদের কোম্পানির এই সমস্ত সায়েন্টিস্টরা ভবিষ্যৎ প্রজন্মকেও আমাদের মতো সুযোগ সুবিধা দিতে পারে, আর তারা ভবিষ্যতে আরও অনেক টেকনোলজি তৈরি করতে পারে। তবে আমাদের কোম্পানি কিন্তু দরিদ্র মানুষের উপরেও কোনো জুলুম করছে না, কারণ তারা যখনই চাইছে তখনই তারা তাদের বয়স বিক্রি করতে পারছে, আর তাদেরকে তাদের বয়সের বিনিময়ে কোটি কোটি টাকা দেওয়া হচ্ছে, যেটার মাধ্যমে তারা বাড়ি গাড়ি সবকিছু করতে পারবে। এমনকি চাইলে তারা বসে বসেও তাদের জীবন পার করতে পারবে। তাহলে আমাদের কোম্পানির বিরুদ্ধে আন্দোলন করার তো কোনো প্রশ্নই দেখছি না। আশা করি এ বিষয়টি সবাই বুঝতে পারবে। সোফিয়া এখানে আরও বলে, আমরা যখন কোনো মানুষের ডিএনএর মাধ্যমে বয়সের বেচাকেনা করি, তখন সেই দুটো মানুষের বয়স প্রসেসিং হতে প্রায় 2 থেকে 3 দিন সময় লাগে। আর আমি আশা করি আমাদের এই কোম্পানি আপনাদের সবাইকে নিয়ে আরও অনেক দূর এগিয়ে যাবে এবং মানব ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই বলেই সোফিয়া সেখানে তার বক্তব্য শেষ করে। কিন্তু তাদের এই ইভেন্ট শেষ হওয়ার কিছু সময় পরেই সেই 15 জন সায়েন্টিস্ট যে সেলটির মধ্যে ছিল, সেই সেলের মধ্যে হঠাৎ করে একজন ব্যক্তি চলে আসে, আর সে সেখানে থাকা 15 জন সায়েন্টিস্টকে গুলি করে মেরে ফেলে। আসলে এই ব্যক্তিটি ছিল অ্যাডাম গ্রুপের একজন মেম্বার, আর অ্যাডাম গ্রুপ হলো সেই গ্রুপ যারা কিনা ইয়ন কোম্পানির বিরুদ্ধে ছিল, আর তারাই তখন ইভেন্টের বাইরে দাঁড়িয়ে আন্দোলন করছিল। তবে বর্তমানে অ্যাডাম গ্রুপ তাদের একটি মিশনে নেমেছে, সেটা হলো এই 15 জন সায়েন্টিস্টকে হত্যা করার পরে তারা তখন সেই সমস্ত ধনী মানুষদেরকে হত্যা করবে যারা টাকার লোভ দেখিয়ে গরিব মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, আর তাদেরকে মারার পর তারা এওন কোম্পানির সিইও অর্থাৎ সোফিকেও মেরে ফেলবে। এবার সেই ব্যক্তি এখানে 15 জন সায়েন্টিস্টকে হত্যা করার পরে সে সেখানে একটি সিম্বল বানিয়ে চলে যায়। এরপর আমরা এলিনা নামক একটি মেয়েকে দেখতে পাই। এলিনা আসলে ম্যাক্সের ওয়াইফ, আর বর্তমানে তারা দুজন অনেক বিলাসবহুল একটি বাড়িতে থাকে। আর এই বাড়িটি এলিনা কিছুদিন আগে লোন নিয়ে কিনেছে, কারণ এমন একটি বাড়ির স্বপ্ন সে অনেকদিন ধরেই দেখছে। তবে তাদের কাছে এতগুলো টাকা ছিল না যে তারা নগদ টাকাতে এই বাড়িটি কিনে ফেলতে পারবে, তাই তারা কোনো কিছু চিন্তা না করে ইন্স্যুরেন্সের মাধ্যমে বাড়িটি কিনে নিয়েছে। এলিনা আসলে একটি ব্যাংকে কাজ করে, আর সেখানকার একজন সিনিয়রের সাথে তার অনেক ভালো সম্পর্ক, তাই ইন্স্যুরেন্সের মাধ্যমে বাড়িটি কিনতে সেই সিনিয়রই তাকে সাহায্য করেছে। তবে ম্যাক্স এলিনাকে এসব ব্যাপারে চিন্তা করতে নিষেধ করে। সে তাকে জানায় যে সে তার কোম্পানি থেকে অ্যাওয়ার্ড পেয়েছে, আর খুব তাড়াতাড়ি তার প্রমোশন হবে, সে এমপ্লয়ি থেকে ম্যানেজার পদে চলে যাবে, আর তখন তার বেতনও অনেক বৃদ্ধি পাবে। এরপর সে এই বাড়ির সমস্ত লোন আস্তে আস্তে শোধ করে দেবে। ম্যাক্সের কথা শুনে এলিনা অনেক খুশি হয়। এরপর পরের দিন এলিনা ম্যাক্সকে নিয়ে তার বাবার বাড়িতে আসে, যেখানে তার বাবা এবং মা থাকে। তবে এলিনার বাবা ম্যাক্সকে খুব একটা পছন্দ করত না, কারণ সে এটাই মানতে পারত না যে তার মেয়ের জামাই এমন একটি কোম্পানিতে চাকরি করে যেখানে গরিব মানুষদেরকে লোভ দেখিয়ে তাদের জীবন নিয়ে খেলা হয়। এটা মানুষের জীবন মরণের ব্যাপার। তবে তারপরও মেয়ের জন্য সে ম্যাক্সকে মেনে নিয়েছে। তো এলিনার বাবা এখানে ম্যাক্সকে বলে, তুমি ওই কোম্পানিতে কাজ করো না যেখানে বয়সের বেচাকেনা করা হয়? আচ্ছা, তুমি কি আমার জন্য একটি কাজ করতে পারবে? আমি আরও 20 বছর ইয়াং হতে চাই, মানে তোমার কোম্পানির কাছ থেকে 20 বছর কিনতে চাই আর কি। আর আমি আমার ইয়াং বয়সটাকে আবারও এনজয় করতে চাই। আমার জন্য কি কোনো ব্যবস্থা করা যায়? কিন্তু ম্যাক্স তখন তাকে বলে, দেখুন বাবা, আপনি টাকা দিয়ে 20 বছর ইয়াং হতে পারবেন ঠিকই, কিন্তু এই 20 বছর কিনতে হলে এত কোটি টাকার প্রয়োজন,
যেটা উপার্জন করতে আপনার জীবন থেকে আরও প্রায় 40 বছর এমনিই চলে যাবে। আর ঠিক তখনই এলেনার মা ম্যাক্সকে বলে, তুমি এই বুড়ো লোকের কথায় একদমই কান দিও না, সবসময় শুধু তার ফালতু কথা। আমার তো মনে হয় বুড়ো বয়সে তার ভীমরতি ধরেছে। এরপর তারা সবাই মিলে সেখানে অনেক মজা করে। আর রাতে ডিনার শেষ করে ম্যাক্স এবং এলিনা তাদের বাড়ির দিকেই ফিরছিল। তারা দুজনেই আজকে অনেক খুশি ছিল, কিন্তু তাদের এই সমস্ত খুশি তো তখনই শেষ হয়ে যায় যখন তারা তাদের বাড়ির একদম সামনে চলে আসে। কারণ তারা তাদের বাড়ির সামনে এসে দেখতে পায় যে তাদের পুরো বাড়িতে আগুন লেগে গিয়েছে। আর আগুনের ভয়াবহতা এতটাই বেশি ছিল যে তাদের সবকিছু একদম পুড়ে শেষ হয়ে যায়। কিন্তু ম্যাক্স তার গাড়িতে বসে এলিনাকে সান্ত্বনা দেয়। সে তাকে বলে, চিন্তা করার কোনো প্রয়োজন নেই, এই দুর্ঘটনার ক্ষতিপূরণ আমরা ইন্স্যুরেন্স থেকে পেয়ে যাব। এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্যই তো ইন্স্যুরেন্স করা। এরপর ম্যাক্স এলিনাকে নিয়ে তাদের ইন্স্যুরেন্স কোম্পানিতে চলে যায়। কিন্তু এখানে ইন্স্যুরেন্সের কর্মচারী তাদেরকে বলে, আমরা আপনাদের বাড়ির আগুন লাগার বিষয়টির উপর তদন্ত করেছি। আমাদের কাছে খবর এসেছে আপনারাই আপনাদের রুমের মধ্যে আগুন লাগিয়েছেন, আর আগুনটি লেগেছে একটি মোমবাতির কারণে। যদি এটা সত্যিই কোনো অ্যাক্সিডেন্ট হতো তাহলে নিশ্চয়ই আপনাদেরকে ক্ষতিপূরণ দেয়া হতো, কিন্তু এখন আমরা দুঃখিত, আমরা আপনাদেরকে কোনো ধরনের ক্ষতিপূরণ দিতে পারবো না। ম্যাক্স এবং এলিনা এতে প্রচণ্ড রকমের দুশ্চিন্তায় পড়ে যায়। তার উপর আবার এখনও প্রায় $1.5 মিলিয়ন ব্যাংকে দিতে হবে, যেটা তারা বাড়ি কেনার জন্য লোন করেছে। যদিও তারা ধীরে ধীরে লোন শোধ করতে পারত, কিন্তু তাদের সমস্ত কিছুই আগুন লেগে শেষ হয়ে গিয়েছে। এমনকি তাদের বাড়িতে যতগুলো টাকা রাখা ছিল সেই সমস্ত টাকা পুড়ে ছাই হয়ে গিয়েছে। তাই এখন তাদের কাছে লোন পরিশোধের কোনো উপায় নেই। এরপর এলিনার কাছ থেকে ম্যাক্স জানতে পারে যে এলিনা যখন বাড়িটি কেনার জন্য লোন নিয়েছিল তখন সে দামি জিনিসের বন্ধক হিসেবে তার বয়স বন্ধক রেখেছে, যেটা শুনে ম্যাক্সের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কারণ এখন তারা যদি সময় মতো লোন পরিশোধ করতে না পারে তাহলে এলিনাকে তার বয়স দিয়ে দিতে হবে। আর তার বয়স বন্ধক দেওয়ার সময় সেই কোম্পানির লোকেরা তার ডিএনএর সঙ্গে ম্যাচ করা লোককে খুঁজে নিয়েছিল। তাই লোন পরিশোধের সময় শেষ হয়ে গেলেই সঙ্গে সঙ্গে সেই কোম্পানির লোকেরা তার বয়স নিয়ে নেবে। ম্যাক্সেতে এলিনার উপর প্রচণ্ড রেগে যায়। সে তাকে বলে, তোমার বাড়িটা নিয়ে কি খুব জরুরি ছিল যে নিজের বয়স পর্যন্ত বন্ধক রেখেছ? কিন্তু এলিনা তখন তাকে বলে, আমি তো কখনো কল্পনাও করতে পারিনি যে আমাদের জীবনে এমন কিছু ঘটে যাবে। আমি তো ভেবেছিলাম যদি আমরা চাকরির টাকায় লোন পরিশোধ করতে না পারি তাহলে আমাদের জমানো টাকাগুলো মিলিয়ে আস্তে আস্তে লোনগুলো পরিশোধ করে দেব। কে জানে এভাবে আমাদের সবকিছু শেষ হয়ে যাবে। এরপর সেই কোম্পানির সাথে কথা বলে ম্যাক্স জানতে পারে যে হয়তো তাদেরকে $1.5 মিলিয়ন পরিশোধ করতে হবে, তা না হলে এলিনার 40 বছর বয়স কোম্পানিকে দিয়ে দিতে হবে। কারণ এগ্রিমেন্টের মধ্যে এমনটাই লেখা ছিল। যদিও ম্যাক্স এলিনার জন্য অনেক চিন্তিত ছিল, কিন্তু তারপরও সে এলিনাকে দুশ্চিন্তা করতে নিষেধ করে। সে তাকে এটা বলে সান্ত্বনা দেয় যে সে নিজেই তো এয়ন কোম্পানিতে চাকরি করে, তাই সে কোম্পানির সিওর সাথে কথা বলে কোনো না কোনো ব্যবস্থা করে ফেলবে। এদিকে এলিনাকে সেখান থেকে ধরে নিয়ে যাওয়া হয়, কারণ তাদের কাছে খবর পৌঁছে গিয়েছিল যে এলিনা তার লোন পরিশোধ করতে পারবে না। তাই এগ্রিমেন্ট অনুযায়ী তাকে তার বয়স দিয়ে দিতে হবে। ম্যাক্স এতে প্রচণ্ড রকমের আতঙ্কিত হয়ে যায়, কারণ এলিনা যদি তার 40 বছর বয়স দিয়ে দেয় তাহলে তো সে একদম বয়স্ক হয়ে যাবে, তার তো অর্ধেক জীবনই চলে যাবে। তাই ম্যাক্স তখন সঙ্গে সঙ্গেই তার কোম্পানির সিও সোফির কাছে চলে যায়। আর সে এখানে সোফিকে বলে, আমি আপনার কোম্পানির একজন লয়াল কর্মচারী। আমি এতদিন ধরে আমার দায়িত্ব একদম সঠিকভাবে পালন করেছি। এমনকি সেদিন আপনি আমাকে অ্যাওয়ার্ডও দিয়েছেন। তবে আজকে আমি অনেক বড় বিপদে পড়ে গিয়েছি। পুলিশরা আমার ওয়াইফকে ধরে নিয়ে এসেছে, কারণ সে তার বয়স বন্ধক দিয়ে একটি ইন্স্যুরেন্সের মাধ্যমে বাড়ি কিনেছিল। তবে আগুন লেগে যাওয়ায় আমাদের সবকিছু একদম শেষ। তাই এখন ব্যাংক আমার ওয়াইফের কাছ থেকে 40 বছর নিয়ে নিতে চাইছে, যার কারণে পুলিশ তাকে ধরে নিয়ে গিয়েছে। তাই এখন আমার আপনার সাহায্যের প্রয়োজন। আপনি দয়া করে আমাকে $1.5 মিলিয়ন ধার দিন। আমি কথা দিচ্ছি আপনার কোম্পানিতে সঠিকভাবে দায়িত্ব পালন করে সব টাকা আমি শোধ করে দেব। কিন্তু আপনার এই $1.5 মিলিয়ন কারণে আমি আমার ওয়াইফের জীবন বাঁচাতে পারবো। এটা আমার জন্য অনেক প্রয়োজন। এসব কথা শুনে সোফি তখন তাকে বলে, তোমার এবং তোমার ওয়াইফের সকল ইনফরমেশনের ফাইল আমার চেম্বারে পাঠিয়ে দাও। যে কোনো ধরনের সাহায্যের জন্য আমি তোমার পাশে আছি। সোফির কথা শুনে ম্যাক্স এখানে অনেক খুশি হয়ে যায়। এরপর আমরা সোফিকে একটি মিটিংয়ে দেখতে পাই, যেখানে সোফিকে বাদে সমস্ত মানুষেরা ইয়াং ছিল। আর এখানে এটাই বোঝা যাচ্ছে যে সোফিকে বাদে এখানকার প্রত্যেকেই তাদের ডিএনএর সঙ্গে ম্যাচ করা মানুষকে পেয়ে গিয়েছে, যার ফলে তারা তাদের বয়স কিনে ইয়াং হতে পেরেছে। কিন্তু এখানে সোফি ছিল একমাত্র মানুষ যে কিনা এখন পর্যন্ত তার ডিএনএর সঙ্গে ম্যাচ করা কাউকে পায়নি, তাই এখনও সে বয়স্কই রয়েছে। অন্যদিকে আমরা এলিনাকে দেখতে পাই, যাকে কিনা রেডি করে ল্যাবে নিয়ে যাওয়া হয়েছে, আর সেখানে তার এজ ট্রান্সফারের প্রসেসিং চলছে। তাই প্রথমে তার ডিএনএ সংগ্রহ করা হচ্ছিল, কিন্তু এই প্রসেসিংটি ছিল অনেক যন্ত্রণাদায়ক,
তবে এলিনা এখানে তাদের সবার কাছে বারবার অনুরোধ করছিল যাতে করে তারা তার সাথে এমনটা না করে। তবে সেখানে কেউ তার কোনো কথাই শুনছিল না, বরং তারা জোর করে এলিনার কাছ থেকে 40 বছর বয়স নিয়ে নেয়। তবে এই বয়সের প্রসেসিং হতে প্রায় 2 থেকে 3 দিনের মতো সময় লাগবে, অর্থাৎ 3 দিনের মধ্যে এলিনার 40 বছর বয়স বেড়ে যাবে। আর যে এলিনার কাছ থেকে বয়সটি নিয়েছে সেই 3 দিনের মধ্যে 40 বছর ইয়াং হয়ে যাবে। কিন্তু এলিনা এখানে একদমই ভেঙে পড়েছিল, সে কি করবে কিছুই বুঝতে পারছিল না। কিন্তু আশ্চর্যজনকভাবে এলিনা জানত না যে তার বয়স আসলে কাকে দেয়া হয়েছে। তো এলিনার এখানে এজ ট্রান্সফারের পর ম্যাক্স এসে এখান থেকে এলিনাকে নিয়ে যায়। তবে ম্যাক্স সোফির উপরে অনেক রাগান্বিত ছিল, কারণ সোফি তাকে সাহায্য করতে চেয়েছিল, কিন্তু সে তার কথা রাখেনি। নানা ধরনের অজুহাত দেখিয়ে সে তাকে টাকা দেয়নি। এরপর ম্যাক্স এলিনাকে নিয়ে নতুন আরেকটি বাড়িতে ওঠে, আর এই বাড়িটি ম্যাক্স অল্প কিছু টাকায় ভাড়া নিয়েছে। এরপর ম্যাক্স এবং এলিনা যখন রাতের বেলা ঘুমিয়ে যায় তখন দেখা যায় ধীরে ধীরে এলিনার বয়স বাড়তে শুরু করেছে, আর দ্বিতীয় দিন তো সে আরও বয়স্ক হয়ে যাচ্ছে। কিন্তু ম্যাক্স সবসময় এলিনাকে ভরসা দেয়। সে তাকে বলে যে সে আবারও তাদের সিও সোফির সাথে কথা বলবে যাতে করে এলিনাকে তার বয়স ফিরিয়ে দেয়া হয়। এরপর ম্যাক্স তখন আবারও তার কোম্পানিতে চলে যায়, আর সে দৌড়ে এসে সোফির কাছে সাহায্য চায়। কিন্তু ম্যাক্স এখানে লক্ষ্য করে যে সোফিকে আজকে আগের চাইতে কিছুটা ইয়াং লাগছে। তখন সে এখানে জানতে পারে যে সোফিও নাকি একজন ডোনার পেয়ে গিয়েছে, অর্থাৎ তার ডিএনএর সঙ্গে ম্যাচ করা মানুষকে পেয়ে গিয়েছে। তাই সে তার কাছ থেকে বয়স কিনে নিয়েছে, যেটা দেখে ম্যাক্সের কিছুটা সন্দেহ হয়। কিন্তু তারপরও ম্যাক্স সোফির কাছে সাহায্য চায়। তবে সোফি এখানে তাকে কোনো কিছু না বলেই সেখান থেকে চলে যায়। অন্যদিকে সময় চলে যাওয়ার সাথে সাথে এলিনা পুরোপুরিভাবে একদম বয়স্ক হয়ে যায়, যার ফলে এলিনা একদমই ভেঙে পড়ে। এরপর সেদিন রাতের বেলা ম্যাক্স যখন বাড়িতে আসে তখন এলিনা তাকে বলে, আমরা দুজন মিলে কত স্বপ্ন দেখেছিলাম, আমাদের একটা সুন্দর সংসার হবে, বাচ্চা হবে, কিন্তু এখন আর কোনো কিছুই সম্ভব নয়। আর এই বয়সে বাচ্চা জন্ম দেওয়াও পসিবল না। আর তুমি আমার মতো একজন বয়স্ক মহিলার সাথে কেনই বা সংসার করবে? তাই তুমি তোমার জন্য কাউকে খুঁজে নিও, আমি তোমার জীবন থেকে চলে যাচ্ছি। কিন্তু ম্যাক্স এলিনাকে বারবার বোঝানোর চেষ্টা করে, তবে এলিনা তার কোনো কথাই শুনতে চায় না। সে ম্যাক্সকে বলে তাকে সে যেন তার বাবার বাড়িতে দিয়ে আসে। আর ম্যাক্সও তখন কোনো উপায় না পেয়ে এলিনাকে তার বাবার বাড়িতে নিয়ে যায়। আর তার মা বাবা যখন তাকে এই অবস্থায় দেখতে পায় তখন তারা তাদের মেয়ের জন্য অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। এদিকে ম্যাক্স এখন তার ভুল বুঝতে পেরেছে। সে বুঝে গিয়েছে যে এওন কোম্পানি মানুষের জীবনের জন্য কতটা বিপজ্জনক, আর এটা কিভাবে মানুষের সুন্দর একটি সাজানো গোছানো জীবনকে ধ্বংস করে দেয়। তাই সে সোজা তখন এওন কোম্পানিতে চলে যায়, আর সে সঙ্গে সঙ্গে সেই কোম্পানি থেকে তার চাকরি ছেড়ে দেয় এবং এখন থেকে সেও এওন কোম্পানির বিরুদ্ধে চলে যায়। এভাবে করেই প্রায় বেশ কয়েকদিন কেটে যায়। এরপর হঠাৎ করেই একদিন ম্যাক্স মন খারাপ করে পার্কের মধ্যে বসেছিল, আর ঠিক তখনই তার কাছে ছোট্ট একটি মেয়ে আসে। এরপর মেয়েটি এখানে তাকে কিছু ড্রাগস অফার করে, আর সে তাকে বলে, তোমাকে দেখে অনেক ডিপ্রেসড মনে হচ্ছে, ড্রাগসগুলো নাও, এতে করে অনেকটাই রিল্যাক্স হতে পারবে। এবার পরের দিন সকালে ম্যাক্স যখন আবারও সেই পার্কে যায় তখন সে দেখে যে মেয়েটি অন্যান্য মানুষের কাছেও ড্রাগস বিক্রি করছে, এমনকি সে এখানে স্মোকও করছে, যেটা দেখে ম্যাক্সের সন্দেহ হয়। সে মনে মনে চিন্তা করে যে এতটুকু বাচ্চা তো এমন ধরনের কাজ কখনোই করতে পারবে না, তাহলে নিশ্চয়ই এই মেয়েটি তার বয়স কিনে ছোট হয়েছে। কিন্তু তাকে দেখে তো মনে হচ্ছে সে অনেক গরিব পরিবারের, তাহলে বয়স কেনার মতো এত টাকা সে কোথায় পেল? এটা জানার জন্য ম্যাক্স তখন সেই বাচ্চা মেয়েটির পিছু করে। তো এই মেয়েটির নাম ছিল অ্যামেলি। ম্যাক্স তখন অ্যামেলির কাছে গিয়ে বলে, আমি একদম 100% শিওর তুমি তোমার বয়স কমিয়েছ, তা না হলে এত অল্প বয়সে তো তোমার ড্রাগস বিক্রি করার কথা না। কিন্তু এওন কোম্পানির কাছ থেকে বয়স কিন্তু তো কোটি কোটি টাকার প্রয়োজন, আমার কাছে তো মনে হচ্ছে না যে তোমার কাছে এত টাকা আছে। তুমি কি আমাকে বলবে যে এটা তুমি কিভাবে করেছ? অ্যামেলি তখন তাকে বলে, এটা অনেক সিক্রেট একটি বিষয়, আর এই বয়সের ব্যবসা শুধুমাত্র এওন কোম্পানিতে নয়, বরং ইলিগেলভাবে ব্ল্যাকেও বিক্রি হয়ে থাকে, যেখানে এওন কোম্পানির চাইতে অনেক সস্তায় বয়স কিনতে পাওয়া যায়। আর এটা ডেভিড নামক একজন ডক্টর করে থাকে। একথা জানতে পেরে ম্যাক্স অনেক খুশি হয়ে যায়, কারণ এমন হলে তো সেও এলিনাকে আবারও আগের মতো করতে পারবে। এরপর ম্যাক্স তখন অ্যামেলির কাছ থেকে ডক্টর ডেভিডের কন্ট্যাক্ট নেয়, আর সে সোজা সেই জায়গাতে চলে যায়। তবে এজ ট্রান্সফারের জন্য সেখানে তার ফেক একটি পাসপোর্টের প্রয়োজন, আর এই সব প্রসেসিং ব্ল্যাক মার্কেটেই করা হয়ে থাকে। তাই ম্যাক্স সঙ্গে সঙ্গে ইলিগেলভাবে এলিনার একটি ফেক পাসপোর্ট বানিয়ে ফেলে, কারণ এই কাগজপত্রগুলোকে প্রথমে সরকারিভাবে অনুমোদিত করতে হবে, তারপরে এখানে এজ ট্রান্সফার করা পসিবল। তবে ব্ল্যাক মার্কেটে এজ ট্রান্সফার করাতে হলে ম্যাক্সের এখন প্রায় 2 লক্ষ টাকার প্রয়োজন। আর ঠিক তখনই ম্যাক্সের মনে পড়ে যে সে অ্যাডাম কোম্পানিতে 3 লক্ষের মতো টাকা পায়। ম্যাক্স তখন সঙ্গে সঙ্গে অ্যাডাম কোম্পানিতে গিয়ে তার পাওনা টাকাগুলো চায়, কিন্তু সেখানে গিয়ে ম্যাক্স জানতে পারে যে তার ওয়াইফ ফ্যামিলির বয়স আর কেউ নয়,
বরং এই কোম্পানির সিও সোফি নিয়ে নিয়েছে, কারণ অ্যামিলির সঙ্গে সোফির ডিএনএ ম্যাচ করেছিল। তাই সে ইচ্ছে করেই অ্যামিলির সঙ্গে এমনটা করেছে। যেটা জানতে পেরে ম্যাক্সের সোফির উপরে প্রচণ্ড রাগ হয়, আর সে সোফির উপরে প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হয়ে পড়ে। এখন সে আর কিছুতেই চায় না যে সোফি আর কারো মানুষের জীবন নষ্ট করুক। সেও এখন চায় যে এই কোম্পানি বন্ধ হয়ে যাক। তবে সে এখন যেভাবেই হোক সোফির উপরে প্রতিশোধ নিতে চায়। তাই সে বেশ কিছুদিন সোফির পিছু করে। এরপর সে নিজের কাছে একটি বন্দুক জোগাড় করে সবকিছুর প্ল্যান করে ফেলে। এবার একদিন সোফি অফিস থেকে বের হয়ে একটি বাগানের দিকে যায়, আর ম্যাক্সও তখন তার পিছু করে। কিন্তু সে দেখতে পায় সোফি এখন একদম ইয়াং হয়ে গিয়েছে। ম্যাক্স তখন সেখানে একটি মুখোশ পরে সোফিকে ধরে ফেলে, আর সে তাকে কিডন্যাপ করে তার গাড়িতে তুলে নেয়। তবে যে জায়গা থেকে সে সোফিকে কিডন্যাপ করেছিল সেখানে সে অ্যাডাম গ্রুপের লোগো এঁকে দেয়, যাতে করে সোফির কিডন্যাপের ব্যাপারে সকল মানুষ অ্যাডাম গ্রুপের উপরেই সন্দেহ করে। কারণ অ্যাডাম গ্রুপ তো এমনিতে এওন কোম্পানির বিরুদ্ধে ছিল, তাই সবাই মনে করবে যে অ্যাডাম গ্রুপের কেউ এই কাজটি করেছে। তো ম্যাক্সের কাছে এখন সেই সমস্ত কিছুই রেডি ছিল, যেগুলোর মাধ্যমে সে এলিনার বয়স ফিরিয়ে আনতে পারবে। সে আসলে চাইছিল সোফি তার ওয়াইফের কাছ থেকে যেই বয়সটি নিয়ে নিয়েছে, সোফিকে অজ্ঞান করে ডক্টর ডেভিডের মাধ্যমে সেই বয়সটি ফিরিয়ে নিতে। এরপর ম্যাক্স তখন এলিনাকে সমস্ত কিছু খুলে বলে। এমনকি সে এলিনাকে জানায় যে তার বয়স আর কেউ নয়, বরং সোফি নিয়ে নিয়েছে। তাই সে এখন সবকিছুর ব্যবস্থা করেছে, যেটার মাধ্যমে এলিনার বয়স ফিরিয়ে দেয়া যাবে। আর এই কারণেই সে সোফিকে কিডন্যাপ করে নিয়েছে। কিন্তু এলিনা এতে তার উপরে প্রচণ্ড রাগ করে। সে তাকে জানায় যে এটা অন্যায়, তার কাছে টাকা ছিল না বলেই তো তার বয়স দিতে হয়েছে। কিন্তু ম্যাক্স তখন এলিনাকে বোঝায়। সে তাকে বলে, সোফি আমাকে প্রথমে সাহায্য করতে চাইছিল, আর আমি তার টাকা শোধও করে দিতে চেয়েছিলাম। কিন্তু যখনই সে দেখল যে তোমার ডিএনএ তার সাথে ম্যাচ করছে, তখনই তার লোভ তৈরি হয়েছে। তাই সে ষড়যন্ত্র করে তোমার কাছ থেকে তোমার বয়স নিয়ে নিয়েছে। আমি তার কোম্পানির জন্য অনেক কিছু করেছি, কিন্তু সে কিনা আমার জীবন নষ্ট করতে চাইল। তাই আমি যেটা বলছি তুমি সেটাই করো। আমরা কোনো অন্যায় কাজ করছি না। অন্যদিকে যে জায়গাতে সোফিকে কিডন্যাপ করা হয়েছিল সেখানে সোফির কোম্পানির অনেকগুলো গার্ড চলে আসে, আর তারা সেখানে অ্যাডাম গ্রুপের সিম্বল দেখতে পায়। তবে যেহেতু তারা সোফিকে খুঁজে পাচ্ছিল না, তাই তারা তখন সেই গার্ডেনের সিসিটিভি ফুটেজ চেক করে। আর তারা সেই সিসিটিভি ফুটেজের মাধ্যমে দেখতে পায় যে সেদিন এই গার্ডেনের বাহিরে ম্যাক্সের গাড়ি ছিল। তাহলে নিশ্চয়ই ম্যাক্সও এই কাজের সঙ্গে জড়িত আছে। তাই তখন সোফির বডিগার্ডরাও ম্যাক্সকে খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু তারা ম্যাক্সকে কোথাও খুঁজে পাচ্ছিল না। তাই তখন তারা ম্যাক্সের গাড়ির জিপিএস ট্র্যাক করে, আর সেই জিপিএসে দেখানো লোকেশন অনুযায়ী তারা সেই জায়গাতে পৌঁছে যায় যেখানে ম্যাক্স সোফিকে বন্দি বানিয়ে রেখেছিল। কিন্তু ম্যাক্স কোনো মতে খবর পেয়েছিল যে সোফির গার্ডরা তাকে খুঁজছে। তাই সে এবং এলিনা তাদের গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছে। তাই গার্ডরা এখানে এসে অনেক খোঁজাখুঁজির পরেও সেখানে তাদের কাউকে খুঁজে পায় না। তাই সঙ্গে সঙ্গেই তারা তখন তাদের অফিসে চলে যায়, আর সেখানে তারা ম্যাক্স এবং এলিনার ফেস ডিটেকশন করছিল। তারা এখানেই তাদের পুরো শহরের সিসিটিভি ফুটেজগুলো সংগ্রহ করে সেই ফুটেজের সঙ্গে এলিনার ছবি দিয়ে ফেস ডিটেকশন করে। আর কিছুক্ষণের মধ্যেই তারা একটি জাহাজের মধ্যে এলিনাকে দেখতে পায়, যেটা তাদের সফটওয়্যারের ফেস ডিটেকশনে চলে আসে। আসলে এলিনা এবং ম্যাক্স এখন একটি জাহাজের মধ্যে ছিল। তারা আসলে সোফিকে নিয়ে লিথুয়ানিয়া নামক একটি শহরের দিকে যাচ্ছিল, যেখানে তাদেরকে সহজে কেউ ধরতে পারবে না। আর সে আগেই ডক্টর ডেভিডের সঙ্গে এই ব্যাপারে কথা বলে রেখেছিল। তাই ডক্টর ডেভিডও তখন সেই শহরেই ছিল। এরপর তারা সেই জাহাজে করে প্রায় একদিনের সফর কমপ্লিট করে, কারণ লিথুয়ানিয়া শহর ছিল তাদের শহর থেকে অনেক দূরে। তো প্রায় লম্বা এক জার্নির পর তারা জাহাজে করে নির্দিষ্ট স্থানে পৌঁছে যায়। কিন্তু ম্যাক্স এবং এলিনা যখন জাহাজ থেকে নামতেই যাবে, তখন তারা দূর থেকে অনেকগুলো পুলিশ দেখতে পায়, যারা কিনা জাহাজের প্রত্যেকটি যাত্রীকে চেক করছিল। এতে তারা বুঝতে পারে যে এই পুলিশের লোকেরা আর কেউ নয়, বরং এরা হলো এওন কোম্পানির লোক। তাই তারা এখানে অনেক ভয় পেয়ে যায়। তারা বুঝতে পারছিল না যে তারা এখন কি করবে, কিভাবেই বা এখান থেকে বেরিয়ে যাবে। কিন্তু ঠিক তখনই তারা সেই জাহাজের মধ্যে 4 জন সদস্যের একটি পরিবার দেখতে পায়, যাদের কিনা ছোট ছোট দুটো বাচ্চা ছিল। আর তাদেরকে দেখে ম্যাক্সের মাথায় একটি আইডিয়া আসে। ম্যাক্স তখন তার কাছে যেই গানটি ছিল সেই গানটি তাদের বাচ্চাদের দিকে তাক করে, আর সে বাচ্চাগুলোর মা বাবাকে বলে, যদি তোমরা তোমাদের সন্তানকে বাঁচাতে চাও তাহলে আমাদেরকে তোমাদের সাথে ডিকিতে করে নিয়ে যাও। আর যদি পুলিশ তোমাদেরকে আমাদের ব্যাপারে কোনো কোশ্চেন করে তাহলে অনেক কনফিডেন্সের সাথে মিথ্যে কথা বলবে যে তোমরা আমাদেরকে দেখোনি, যাতে করে আমরা কোনোভাবেই ধরা না পড়ি। ম্যাক্সের কথায় তারা দুজনই তখন রাজি হয়ে যায়। তারা তখন ম্যাক্স, এলিনা এবং সোফিকে তাদের গাড়ির ডিকিতে করে কোনোমতে পুলিশের চেক পয়েন্ট পার হয়ে যায়। এরপর তারা যখন সেখান থেকে অনেকটা দূরে চলে আসে, তখন তারা একটি জায়গাতে তাদের গাড়ি থামায়। তবে কিছুক্ষণ পর সোফি এখানে ম্যাক্সকে বলে যে তারা তাকে ভুল বুঝে তুলে নিয়ে এসেছে। সে আসলে সোফি নয়,
বরং সে হলো সোফির মেয়ে ম্যারি। তার মা যেহেতু এখন ইয়াং হয়েছে, তাই তাকেও তার মায়ের মতোই দেখতে লাগছে। একথা শুনে ম্যাক্স এবং এলিনার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, কারণ তারা সবকিছু এতটা প্ল্যান করে করেছে। এখন সে যদি সোফি না হয় তাহলে তো তাদের সমস্ত প্ল্যান এখানেই শেষ। তবে ম্যারি এখানেই তাদেরকে জানায় যে সে নিজেও তার মায়ের কাজের বিরুদ্ধে, কারণ এতে করে গরিব মানুষের জীবনই শেষ হয়ে যায়। টাকার লোভে পড়ে মানুষ তাদের জীবনই নষ্ট করে ফেলে। কিন্তু ম্যাক্সের কাছে মনে হচ্ছে যে এটা সোফি, আর সে বাঁচার জন্য তাদেরকে মিথ্যে বলছে। তাই তারা তখন সোফিকে নিয়ে সেখান থেকে একটি নির্জন জায়গাতে চলে যায়, যেখানকার আশেপাশে তেমন কোনো মানুষ ছিল না। তাই তারা তখন সেখানেই আশ্রয় নেয়। এরপর রাতের বেলা সোফি ফ্রেশ হওয়ার জন্য গোসল করতে যায়, কিন্তু বাহিরে দাঁড়িয়ে ম্যাক্স তাকে পাহারা দিচ্ছিল। তবে কিছুক্ষণ পরেই সোফি ম্যাক্সের মাথায় বাড়ি দিয়ে তাকে নিচে ফেলে দেয়, আর সে কোনো মতে ম্যাক্সের ফোন নিয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। সে দৌড়তে দৌড়তে একটি জঙ্গলের মাঝখানে চলে আসে, আর সে এওন কোম্পানিতে ফোন করতেই যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই সে সেখানকার একটি নালার মধ্যে পড়ে যায়, আর হাত থেকে পিছলে তার ফোনটিও পড়ে যায়, যার ফলে সে আর এওন কোম্পানিতে ফোন করতে পারে না। তবে সে এখানে নালার মধ্যে একদম তলিয়ে যাচ্ছিল, তাই সে তখন চিৎকার করে সেখানে সাহায্য চাইতে থাকে। আর তার চিৎকার শুনতে পেয়ে সঙ্গে সঙ্গে সেখানে এলিনা চলে আসে, আর এলিনা তাকে সেই নালার মধ্য থেকে টেনে উপরে তোলে। এরপর সে এলিনার সঙ্গে আবারও সেই বাড়িতে ফিরে যায়, আর সে পরিষ্কার হওয়ার জন্য আবারও গোসল করতে যায়। কিন্তু এবার তাকে ম্যাক্স নয়, বরং সামনে থেকে এলিনা পাহারা দিচ্ছিল। এরপর মেয়েটি যখন সেখানে গোসল করছিল, এলিনা তখন তাকে খুব ভালোভাবে দেখতে থাকে। কিন্তু সে এখানে লক্ষ্য করে যে মেয়েটির শরীরে তো অপারেশনের চিহ্ন নেই, যেটা এজ ট্রান্সফারের ফলে সৃষ্টি হয়। তার মানে মেয়েটি হয়তো সত্যি বলছে যে সে সোফির মেয়ে ম্যারি, কারণ সে সোফি হলে তার শরীরে অপারেশনের দাগ থাকত। এরপর এলিনা ম্যাক্সকে এই বিষয়টি জানায় যে তারা যাকে তুলে নিয়ে এসেছে সে আসলে সোফি নয়, বরং তার মেয়ে ম্যারি। কিন্তু একথা জানতে পেরে ম্যাক্স একদম ভেঙে পড়ে, কারণ তাদের সমস্ত প্ল্যান তাহলে শেষ হয়ে গিয়েছে। কিন্তু এলিনা তাকে সান্ত্বনা দেয়। তবে ম্যাক্স এখানে এলিনাকে বলে, আমার এতে কিছু যায় আসে না যে সে সোফি নাকি ম্যারি, আর যদি সে সত্যিই সোফির মেয়ে ম্যারি হয় তাহলে সোফির সঙ্গে অবশ্যই তার ডিএনএ ম্যাচ করবে, তার মানে তোমার সাথেও ম্যাচ করবে। তাই আমাদের এত টেনশনের কিছু নেই। সোফির বদলা আমরা তার মেয়ের উপর নিব, তার মেয়ের কাছ থেকে তোমার বয়স নিয়ে নেব। কিন্তু এলিনা এতে রাজি ছিল না, কারণ ম্যারি এখনো একটি ইয়াং মেয়ে, তার কাছ থেকে বয়স নিয়ে নিলে সে তো তার জীবনকে উপভোগী করতে পারবে না, আর এত বড় অন্যায় সে করবে না। কিন্তু ম্যাক্স তখন তাকে বলে, তুমি এত চিন্তা করছো কেন? আমরা শুধু ম্যারির কাছ থেকে বয়স নেব, আর সোফির যদি তার সন্তানের উপর মায়া হয়ে থাকে, এমনকি সে তার সন্তানকে যদি ভালোবেসে থাকে, তাহলে তখন সে তার কাছ থেকে তার মেয়েকে বয়স দেবে। এতে আমাদেরও ঝামেলা ক্লিয়ার, আর তাদেরও ঝামেলা ক্লিয়ার হয়ে যাবে। ম্যাক্স আসলে এলিনাকে প্রচণ্ড রকমের ভালোবাসে, তাই সে যেভাবেই হোক এলিনার জীবন নষ্ট হতে দিতে পারে না। এরপর রাতের বেলা তারা মেরিকে সেখানে বেঁধে রাখে, আর তারা যখন একদম গভীর ঘুমে মগ্ন ছিল, ঠিক তখনই তাদের রুমের মধ্যে বন্দুক হাতে নিয়ে কয়েকজন লোক আসে। ম্যাক্স এবং এলিনা এতে প্রচণ্ড রকমের ভয় পেয়ে যায়, কারণ তাদের কাছে মনে হচ্ছিল যে এরা হয়তো সোফির লোক। কিন্তু কিছুক্ষণের মধ্যেই তারা জানতে পারে যে না, তারা সোফির লোক নয়, বরং তারা হলো অ্যাডাম গ্রুপের সদস্য, যারা কিনা এওন কোম্পানির বিরুদ্ধে ছিল। তো তাদের এই অ্যাডাম গ্রুপের লিডার হলো লিলিথ। এরপর লিলিথ এখানে ম্যাক্সকে বলে যে তারা খবর পেয়েছে যে ম্যাক্সো নাকি এখন এওন কোম্পানির বিরুদ্ধে, তাই তারা তাকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। কারণ ম্যাক্স যেহেতু এওন কোম্পানিতে চাকরি করেছে, তাই সে হয়তো সেই কোম্পানির অনেক গোপন বিষয় সম্পর্কে জানে, যেটা তাদের মিশনের জন্য কাজে লাগতে পারে। এরপর লিলিথ এখানে ম্যাক্সকে জানায় যে কিছুদিন আগে তাদের বাড়িতে যেই ভয়ানক অগ্নিকাণ্ড ঘটেছিল সেটা আর কেউ নয়, বরং সোফি ঘটিয়েছিল। কারণ সোফি এটা জানত যে এলিনা তার বয়স বন্ধক রেখে বাড়ি কিনেছে, তাই যদি তার সবকিছু আগুন লাগিয়ে শেষ করে দেয়া যায় তাহলে সে একদম ঋণের বোঝায় ডুবে যাবে। তখন তাকে বাধ্য হয়েই তো তার বয়স দিয়ে দিতে হবে। আর সোফি এটা আগে থেকেই জেনে গিয়েছিল যে এলিনাই হলো একমাত্র মানুষ যার সঙ্গে তার ডিএনএ ম্যাচ করবে, আর এই উদ্দেশ্যেই সোফি এলিনাদের বাড়িতে আগুন লাগিয়েছিল। এরপর লিলিথ এখানে এলিনাকে একটি সুযোগ দেয়। সে তাকে বলে যে সে চাইলে ম্যারিকে মেরে সোফির উপরে প্রতিশোধ নিতে পারে, কিন্তু এলিনা এটা কখনোই করবে না। অন্যদিকে গতকাল রাতে মেরির হাত থেকে যেই মোবাইলটি নালায় পড়ে গিয়েছিল, সেই মোবাইল দিয়ে এওন কোম্পানিতে কল চলে গিয়েছিল, যার ফলে তারা সেই নাম্বারের লোকেশন ট্র্যাক করে সবাই মিলে সেদিকেই আসছিল। আর কিছুক্ষণের মধ্যেই তারা সেখানে পৌঁছেও যায়। এরপর সোফির সমস্ত গার্ডরা চারিদিক থেকে তাদের সবাইকে ঘিরে ফেলে। তবে লিলিথ এখানে ম্যাক্সকে বলে, একদম ভয় পেও না, বাহিরে যাও। আর তাদেরকে বলেও যদি তারা উল্টোপাল্টা কিছু করে তাহলে ম্যারি কিন্তু আমাদের হাতেই আছে, তাই সোফিকে যেন তারা ভেতরে পাঠিয়ে দেয়, আর এর বদলে আমরা ম্যারিকে পাঠিয়ে দেব।
তো ম্যাক্সও তখন লিলিতের কথা মতো সেটাই করে। কিন্তু সেই গার্ডদের মধ্যে যে লিডার ছিল সে এখানে ম্যাক্সের দিকে গান তাক করে, তবে সে সেখানে গানটি ম্যাক্সের উপরে নয় বরং সোফির উপরেই চালিয়ে দেয়। আসলে সেও ছিল অ্যাডাম গ্রুপেরই লোক, আর সে একজন গুপ্তচর হয়ে এতদিন এওন কোম্পানিতে কাজ করেছে। তবে এই গার্ডের এমন কাণ্ডে সেখানে দুই পক্ষের মধ্যে লড়াই শুরু হয়ে যায়, আর এই সুযোগে ম্যাক্স সেখান থেকে পালিয়ে ভেতরে চলে যায়। অন্যদিকে অ্যাডাম গ্রুপ এবং এওন কোম্পানির মধ্যে প্রচণ্ড রকমের গোলাগুলি হচ্ছিল, যার ফলে এক পর্যায়ে সেখানে অ্যাডাম গ্রুপের লিডার লিলিত মারা যায়। এমনকি এওন কোম্পানি এক এক করে অ্যাডাম গ্রুপের সবাইকেই মেরে ফেলছিল। এখানে সোফিরও গুলি লেগেছিল। এদিকে ম্যাক্স ভেতরে গিয়ে এলিনা এবং ম্যারিকে নিয়ে তাদের গাড়িতে উঠে পড়ে, আর তারা সেখান থেকে পালিয়ে যেতে থাকে। তবে হঠাৎ করেই ম্যাক্সের ম্যারির জন্য অনেক খারাপ লাগে, কারণ ম্যারি তো কোনো দোষ করেনি, দোষ করেছে তার মা। তাই ম্যাক্স তখন এলিনাকে বলে, আমরা সোফির জন্য ম্যারিকে শাস্তি দেব না, ওর তো কোনো দোষ নেই। আমি আমার ভুল বুঝতে পেরেছি এলিনা, আমরা ম্যারির কোনো ক্ষতি করব না। কিন্তু ম্যাক্সের কথা শুনে এবার এলিনাই বদলে যায়। সে এবার ম্যারির মাধ্যমেই তার বয়স কমাবে। সে আমার বৃদ্ধ মানুষের মতো জীবন চায় না। এলিনা আসলে শুরু থেকেই ইয়াং হতে চাইত, কিন্তু সে ম্যাক্সের সামনে ভালো মানুষ হয়ে থাকার নাটক করত, আর এখন সে তার আসল রূপে চলে এসেছে। কিন্তু ম্যাক্স তাকে বারবার বোঝানোর চেষ্টা করে। সে তাকে বলে তারা অন্যভাবে তার বয়স ফিরিয়ে আনবে। তবে এলিনা এবার তার কোনো কথাই শুনতে চায় না। আর ম্যাক্স যখন বারবার তাকে বাধা দিতে থাকে তখন এলিনা সেখানে একটি চাকু বের করে, আর সে ম্যাক্সকে ব্ল্যাকমেল করে গাড়ি থেকে নামিয়ে দেয়। এরপর সে ম্যারিকে সাথে নিয়ে সোজা ডক্টর ডেভিডের কাছে যেতে থাকে, আর কিছুক্ষণের মধ্যেই তারা সেখানে পৌঁছে যায়। সেটা ছিল একটা মরুভূমি এলাকার মতো, যেখানে মানুষের আড়ালে ক্যাম্পেইন তৈরি করা হয়েছে। আর এই জায়গাতেই অবৈধভাবে অপারেশন করে অল্প টাকাতেই মানুষের এজ ট্রান্সফার করা হয়। তো এলিনা তখন সেখানে গিয়ে সঙ্গে সঙ্গেই ম্যারির সঙ্গে তার এজ ট্রান্সফার করে ফেলে। এরপর তারা দুজনে কোনো মতে নিজ নিজ বাড়িতে পৌঁছে যায়। এরপর দেখা যায় গতকাল সোফির গুলি লাগা সত্ত্বেও তার কিছুই হয়নি, কারণ সে একটি বুলেট প্রুফ জ্যাকেট পরেছিল। অন্যদিকে সময় যত পার হচ্ছিল ম্যারি ঠিক ততটাই বয়স্ক হয়ে যাচ্ছিল, ঠিক যেমনটা এলিনার সাথেও ঘটেছে। এদিকে ম্যারি একদম ধীরে ধীরে ভেঙে পড়ছিল, কিন্তু তার মা তখন তাকে গিয়ে সান্ত্বনা দেয়। এরপর ম্যারি এখানে তার মাকে বলে, মা, তোমার আর আমার ডিএনএ তো একদম সেম, তুমি তোমার কাছ থেকে আমাকে বয়স দিয়ে দাও, তাহলে আমি একদম ঠিক হয়ে যাব। কারণ তোমার জন্যই তো আমার এই অবস্থা হয়েছে। যদি তুমি ষড়যন্ত্র করে এলিনার সাথে এমনটা না করতে তাহলে তো আজকে এই সমস্ত ঘটনা ঘটত না। তুমি তো তাও তোমার সম্পূর্ণ লাইফটাকেই এনজয় করেছ, আর আমার লাইফ তো মাত্র শুরু। তাই তুমি আমাকে আমার প্রাপ্য বয়স দিয়ে দাও। কিন্তু সোফি ছিল অনেক স্বার্থপর একজন মানুষ। সে এখানে ম্যারিকে এটা বলে সান্ত্বনা দেয় যে সে ম্যারির জন্য নতুন একজন ডোনার খুঁজবে, কিন্তু সে তার নিজের বয়স ম্যারিকে কখনোই দেবে না, কারণ সে তার কোম্পানিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চায়, যেটা সে বৃদ্ধ হয়ে গেলে কখনোই সম্ভব না। ম্যারিও তখন তার মায়ের কথায় রাজি হয়ে যায়, আর সে একজন ডোনারের জন্য অপেক্ষা করতে থাকে। এই ঘটনার পর প্রায় 1 বছর পার হয়ে যায়। এখানে আমরা এলিনাকে দেখতে পাই, যে কিনা আবারও আগের মতো ইয়াং হয়ে গিয়েছিল। তবে তার হাজবেন্ড কিন্তু এখন ম্যাক্স ছিল না, বরং এলিনা ম্যাক্সকে ছেড়ে দিয়ে একজন ধনী ব্যক্তিকে বিয়ে করে নিয়েছে, আর তারা এখন খুব সুন্দরভাবে জীবনযাপন করছে। অন্যদিকে ম্যাক্সও এখন নিজের মতো করে বাঁচতে শিখেছে। তবে সে এখনও অ্যাডাম গ্রুপের সঙ্গে যুক্ত ছিল, আর সে এখন অ্যাডাম গ্রুপের লিডার। বর্তমানে তারা আরও একটি নতুন মিশন শুরু করেছে, যেটা হলো যারা বয়স কিনবে তাদেরকে তো তারা মারবেই। আর এখন তাদের মিশন হচ্ছে যারা তাদের বয়স বিক্রি করবে অথবা অতীতে বিক্রি করেছিল তাদেরকেও তারা খুঁজে খুঁজে মেরে ফেলবে। এতে করে সমস্ত জায়গাতে আতঙ্কের সৃষ্টি হবে, যার ফলে মৃত্যুর ভয়ে মানুষ তাদের বয়স বিক্রি করতে চাইবে না, আর বাধ্য হয়ে এওন কোম্পানিও বন্ধ হয়ে যাবে। তবে এই মিশনটির পেছনে কিন্তু আরও একটি ব্যাপার রয়েছে, কারণ বয়স কেনা বেচার পেছনে এলিনাও ছিল একজন। তাই ম্যাক্স হয়তো প্রতিশোধ নেয়ার জন্য তাকেও মেরে ফেলতে পারে, তবে এটা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এরপর ম্যাক্স তার পুরো টিমকে সাথে নিয়ে নতুন আরেকটি মিশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে।